সকালে নাস্তা সেরে নিচের রুমে ফিরে আসে। ভিরানের জন্য মনটা ছটফট করছে এখনো। কেউ যেন বুকের ভেতর শূন্যতা তৈরি করে দিয়েছে। কেন যেন কোনো কিছুই ভালো লাগছে না, অস্থির অস্থির লাগছে, যা আগে কোনোদিন লাগেনি। বেডে বসে মন টিকছে না, উঠে ব্যালকনিতে এসে দাঁড়াই। অনিচ্ছা সত্ত্বেও চোখ চলে যায় গত রাতে যেখানে নির্বাণ দাঁড়িয়েছিল সেখানে। ওখানে এখন সিলভার কালার একটা গাড়ি দাঁড়িয়ে আছে। নির্বাণের গাড়িটা ব্ল্যাক কালার ছিল। কেন যেন বুকের ভেতর ধুকপুক করে ওঠে হঠাৎ। গতরাতে নির্বাণ যখন নিচ থেকে ওর দিকে তাকিয়েছিল তখনও এমন হয়েছিল। ভিরানের জন্য মনটা ভার হয়ে আসে। নির্বাণ আর ভিরানের কথা ভাবতে ভাবতে তোর আকাশের দিকে তাকায়। ভিরানের বলা কিছু কথা এখনো কানে পাচ্ছে। তোরা, আমি তোমাকে ছেড়ে যাব না। আকাশ মেঘলা হয়ে আছে, অল্প কিছু সময়ের মধ্যে বৃষ্টি হবে বোধহয়। আজকাল একটু পরপরই হুটহাট বৃষ্টি শুরু হয়। বৃষ্টি হলে তোরার মন খারাপ হয়ে যায়। বৃষ্টি ভালো লাগে না তোরার। বৃষ্টি হলে সবকিছুই কেমন বিষণ্ণ লাগে। তোরার মনে হয় প্রকৃতির মন খারাপ, তাই তোরারও মন খারাপ হয়। তোরার পছন্দ ঝলমলে রোদ আর শীতল বাতাস। আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে দেখতে পায় বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে ধরনীর বুকে। ভিরানের জন্য চোখের কোণ ভিজে ওঠে তোরারও। অদ্ভুত, ভিরানের জন্য এমন লাগছে কেন? অদ্ভুত, ভিরানের জন্য এমন লাগছে কেন? বুকের ভেতর যেন কেমন করছে। আচ্ছা, ভিরান খেয়েছে সকালে? ঘুম থেকে উঠে তোরাকে দেখতে না পেয়ে কি কেঁদেছে? ভিরানের দাদা তো বলেছিল ওর জন্য কাঁদতে কাঁদতে ভিরান অসুস্থ হয়ে পড়েছিল। ভিরান এখন কি করছে? বুকের ভেতর অদ্ভুত এক টান অনুভব করছে ভিরানের জন্য। মনে হচ্ছে ফিরান ওর আপন কেউ, কিন্তু সত্যি তো এটাই, ফিরান ওর কেউ হয় না। মাত্র 3 দিনের পরিচয়। শেষমেশ বিষণ্ণ হয়ে রুমে ফিরে আসে, চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে। চোখ বন্ধ করতেই ফিরানের মুখটা ভেসে ওঠে। সারাদিন পেরিয়ে সন্ধ্যা হয়ে গেছে। ফিরান সকালের পর একটা দানাও মুখে দেয়নি আর। একটু পর পর কাঁদে আর বলে, হয় তোরাকে এনে দাও, নয়তো তোরার কাছে নিয়ে যাও। তোরাকে ছাড়া কিছুই খাবে না। হাজার বলে কয়েও কেউ খাওয়াতে পারেনি। নির্বাণের সাথে একটা কথাও বলছে না। ভিরানের সাথে সাথে বাড়ির সবাই না খেয়ে আছে। নির্বাণ আজকে অফিসেও যায়নি। আজকে নওশাদ চৌধুরী অফিসে গেছেন। না খেয়ে কান্না করতে করতে ফিরানের অবস্থা নাজুক। বাচ্চা ছেলেটার চোখ দুটো লাল হয়ে গেছে, সাথে নির্বাণেরও। নির্বাণ ছেলেকে ধরতে গেলেই ফিরান চিৎকার করে বলছে, তোরাকে না এনে দিলে ওর সাথে কথা বলতে যেন না আসে, আর ওকে ছুতেও যেন না আসে। নির্বাণ সারাদিন ভেবে চিন্তেও বের করতে পারছে না ফিরান তোরার জন্য এমন পাগলামি কেন করছে। বাড়ির একটা মেয়ের জন্য হঠাৎ করে এত পাগল কেন হলো? পছন্দ হলেও মা বানাতে চাইলেও বাইরের মেয়ের জন্য কেউ এত পাগলামি করে? যাদের সাথে মিলেমিশে এত বড় হলো তাদের কাউকেই চাইছে না। 3 দিনের পরিচয়ের একটা মেয়ের জন্য মরিয়া হয়ে উঠেছে। আপনজন দেওয়ারও কাছে ঘেঁষতে দিচ্ছে না। মনে হচ্ছে তোরার প্রতি এমন আকর্ষণ হওয়ার জন্য কোনো জাদু করেছে। ভিরানের অবস্থা দেখে মনে হচ্ছে ওর নিজের মাকেই ওর কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। নিজের মাকে কাছে পাওয়ার জন্য এমন পাগলামি করছে। ভিরানের পরনে এখনো কিন্ডার গার্ডেনের পোশাক। না খেয়ে কান্নাকাটি করে চোখ মুখ কেমন হয়ে গেছে। এইটুকুন একটা ছেলের যে দেখে বাড়ির সবাই শকড। কেউ কিছুতেই কিছু বোঝাতে পারছে না এই ছেলেকে। নওশাদ চৌধুরী অফিস থেকে ফিরে নাতির সাথে কথা বলার চেষ্টা করছেন। ভিরান ওনাকেও কথা বলার সুযোগ দেয়নি। ওর কথা আগে তোরাকে কাছে চায়, পরে সকলের কথা শুনবে। ভিরানের নানা নানি ভিডিও কলে ভিরানের সাথে কথা বলার চেষ্টা করছেন। ভিরান তাদের সাথেও কোনো কথা বলেনি, উল্টো ফোন ছুঁড়ে ফেলে দিয়েছিল। ভিরানের নানা নানি কেউ চাইলেও এখন ভিরানের কাছে আসতে পারছেন না। ওনারা ফুল ফ্যামিলি দেশের বাইরে সেটেলড। বর্তমানে দেশের বাইরেই আছেন। নির্বাণ সবাইকে রুম থেকে বের করে দেয়। রুম থেকে নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে বেডের উপর বসে, আবার নরম স্বরে ছেলের নাম ধরে ডাকে। ভিরান। ভিরান তাকায় না। নির্বাণ আবার ডাকে ভিরান, তবুও তাকায় না। পাপা, আমার দিকে তাকাও। তাকায় ভিরান। তুমি না বুঝদার ছেলে, সারা দিন ধরে এমন অবুঝের মতো কেন করছো? তুমি অবুঝের মতো কেন করছো বাবা? তোরাকে এনে দাও না প্লিজ। প্রমিস করছি আর কোনো দিন কাউকে চাইবো না। তুমি তোরাকে কেন চাইছো সেটা বলো। ওকে তোমার কুইন বানাবো, আমার আম্মু বানাবো।
ওকে কেন বানাতে হবে? দুনিয়াতে আরো অনেক মেয়ে আছে। আমার ওকেই পছন্দ। আমার তোকে পছন্দ না বাবা। কেন পছন্দ না? এত কিছু তুমি বুঝবে না, বড় হও তখন বুঝতে পারবে। বড় হয়েছি আমি। আমি তুরার কাছে যাব, নয়তো না খেয়ে থাকতে থাকতে মরে যাব। ছেলের কথা শুনে নির্বাণের বুকের ভেতর ঝ্যাক করে ওঠে। পাঁজর ভেঙে চুরে আসে। ছেলের কান্না উপেক্ষা করে জোর করে কোলে তুলে বুকে চেপে ধরেই বলে, এমন কথা আর জীবনে বলবে না তুমি। আমি বেঁচে আছি তোমার জন্য, নাহলে সেদিনে মরে গিয়েছিলাম, যেদিন তোমার মা আমাকে ছেড়ে চলে গেছে। কলিং বেল বেজে ওঠে। তোরা টিভির দিক থেকে চোখ সরিয়ে ডোরের দিকে তাকায়। মুক্তা শিকদার কিচেন থেকে তোরাকে ডেকে ডোর খুলে দিতে বলেন। হাতের রিমোট রেখে সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। বিরক্তি ভঙ্গিতে ডোরের দিকে এগিয়ে যায়। কি সুন্দর টিভি দেখছিল। ডোর খুলে দেখে সামনে দাঁড়িয়ে আছে নওশাদ চৌধুরী, ওনার কোলে ফিরান। পাশে দাঁড়িয়ে আছে একজন অর্ধবয়স্ক নারী। তোরা বুঝতে পারে ইনি হয়তো ফিরানের দাদি। ফিরানের চেহারা দেখে তোরার বুকের ভেতর ছ্যাদ করে ওঠে। তোরাকে দেখেই ফিরানের মলিন ফ্যাকাশে চেহারায় হাসি ফুটে ওঠে। তোরার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, তোরা, আমি চলে এসেছি। ফিরানের গলার স্বর শুনে চমকে ওঠে তোরা। ফ্যাসফ্যাসে গলার স্বর। অতিরিক্ত চিৎকার চেঁচামেচি করলে বা অতিরিক্ত সর্দি কাশি হলে গলার স্বর এমন হয়ে যায়। ফিরান আবারও ডেকে উঠতেই তোরা কোলে তুলে নেয় ফিরানকে। পথ ছেড়ে দাঁড়িয়েই বলে, আপনারা ভেতরে আসুন। ভেতরে প্রবেশ করে দুজন। মেরি চৌধুরী তোরাকে দেখে চলেছেন। মেয়েটা আসলেই পুতুলের মতো দেখতে। ফিরানের ভাষ্যমতে ফেয়ারিটেল মুভির কুইন। দুজন সোফায় বসে। তোরা ওর বাবা মাকে ডাকে। মুক্তা শিকদার কিচেন থেকে বেরিয়ে আসেন। তুহিন শিকদার বেডরুম থেকে বেরিয়ে আসেন। নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরীকে দেখে তুহিন শিকদার আর মুক্তা শিকদার একে অপরের মুখের দিকে তাকান। ফিরানকে দেখে ওনারাও চমকে ওঠেন। এমন অবস্থা কেন এই ছেলের? নওশাদ চৌধুরী এসে তোরার বাবা মাকে সোফায় বসতে বলেন। তোরাকে পাঠিয়ে দেয় তোরার বেডরুমে। তোরা ব্যালকনিতে এসে দাঁড়ায় ফিরানকে কোলে নিয়ে। রাস্তায় চোখ পড়তেই দেখে আজকেও গাড়ির সাথে হেলান দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে নির্বাণ। বাবাকে দেখতে পেয়ে ফিরান বলে, তোরা, ওই তো পাপা দাঁড়িয়ে আছে। পাপা। ছেলের ডাক নির্বাণের কান অবধি পৌঁছায় না। গলার স্বর বসে যাওয়ার কারণে অত দূর পৌঁছায়নি ফিরানের ডাক। তোরা ফিরানের গালে হাত রেখে আদুরে গলায় বলে, তোমার কি হয়েছে বিরান? চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? গলায় কি হয়েছে তোমার? তোমার কাছে আসার জন্য কেঁদেছিলাম। এমন কথা শুনে শক তোরা। ওর কাছে আসার জন্য কেঁদে কেটে নিজের এই অবস্থা করেছে। ফিরানকে শক্ত করে জড়িয়ে ধরে চুমু খেয়ে বলে, কেন কেঁদেছো? কি অবস্থা করেছো? নিজে দেখেছো গলা ব্যথা করছে? না তোরা, তোমার কাছে এসে ভালো লাগছে। আজকে কিন্তু আমি তোমাকে নিয়ে যাব। তোমাকে ছাড়া আজকে একটুও যাব না আমি। তোরা রাস্তার দিকে তাকিয়ে দেখে নির্বাণ ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। দ্রুত সরে আসে তোরা। নির্বাণ ব্যালকনির দিক থেকে চোখ সরায় না। তোরা আর ভিরান দুজনকেই দেখছে স্পষ্ট। বুকের ভেতর ভীষণ রকমের যন্ত্রণা হচ্ছে নির্বাণের। ছেলেকে বাঁচিয়ে রাখতে হলে তোরাকে বিয়ে করতেই হবে। কিন্তু তোরাকে নিজের লাইফে জড়াতে চায় না নির্বাণ। একে তো নির্বাণ বিয়ে করেছিল, একটা 4 বছরের ছেলেও আছে। বয়স 31 বছর। তোরার সাথে ওকে কোনোভাবেই মানায় না। নির্বাণ তো এমনিতেই আর কোনো দিন বিয়ে করতে চান না। এখন ছেলের জন্য যদিও বিয়ে করে, সেখানে তোরা মানানসই নয়। তোরার জায়গায় কোনো ডিভোর্সি বিধবা বা 26-27 বছরের নারী হলে তবুও মানা যেত। তোরা ছোট্ট একটা মেয়ে, বয়স মাত্র 18। ওর সাথে মানায় না। আর তোরার বাবা মাও কোনোভাবে রাজি হবে না। পকেট থেকে ফোন বের করে গ্যালারিতে প্রবেশ করে। সুহানার একটা পিক বের করে তাকিয়ে থাকে চুপচাপ। একটু পর আস্তে আস্তেই বলে, সোহানা, ছেলেটা কি শুরু করেছে বলো তো? আমি তোমার জায়গা অন্য কাউকে কিভাবে দেব বলো? নওশাদ চৌধুরী তোরার বাবা মাকে সবকিছু খুলে বলেছেন। ওনারা তোরাকে ছেলের বউ করে নিয়ে যেতে চান, এটাও বলেছেন। যদিও সবকিছু বলার সময় খুবই ইতস্তত বোধ করছিলেন নওশাদ চৌধুরী। সব শুনে মুক্তা শিকদার আর তুহিন শিকদার একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকেন। কি বলবেন বা বলা উচিত কিছুই যেন বুঝতে সক্ষম হচ্ছেন না তারা এই মুহূর্তে। মেরি চৌধুরী বলেন, আমরা নিরুপায় হয়ে আপনাদের কাছে এসেছি। ভিরানকে দেখেছেন তো?
এভাবে চলতে থাকলে ওকে বাঁচানো যাবে না। সকালে খাওয়ার পর সারাদিন আর একটাও দানা খায়নি, কয়েকবার শুধু পানি খেয়েছিল। তোরার জন্য কেঁদে কুটে নিজের বেহাল দশা করে ফেলেছে, সারাদিন পাগলামি করেছে। মুক্তা শিকদার বলেন, আমাদের মেয়ে কাগজে কলমে অ্যাডাল্ট হলেও আমাদের চোখে এখনো একেবারে ছোট। খাওয়া ঘুম ছাড়া জীবনে কিছুই বোঝে না, কখনো কোনো কাজও পারে না। আমরা ওকে এখনই বিয়ের দায়িত্বে ফেলতে চাই না। মেয়েটা এখনো আমার আঁচলের ছায়াতেই থাকে। তার উপর ওর ভাইয়া যদি ওর বিয়ের কথা শোনে তাহলে ফোনের মধ্যেই তুলকালাম বাঁধাবে। অনেক আলাপ আলোচনার পর তুহিন শিকদার নওশাদ চৌধুরীকে তাকিয়ে নরম স্বরেই বলেন, স্যার, আপনারা যা চাইছেন তা কোনোভাবে সম্ভব নয়। বুঝতে পারছি সবকিছু, কিন্তু আমরাও নিরুপায় তুহিন সাহেব। ভিরান যখন তুরার কাছে থাকতে চায় তখন না হয় ওর কাছে থাকবে। ভিরানের স্কুল শেষ হওয়ার পর ওকে আমাদের বাড়িতে নিয়ে আসবেন। সারাদিন তুরার কাছে থাকবে, রাতে ঘুমানোর পর না হয় গত রাতের মতো নিয়ে যাবেন। তুরারতেও পড়াশোনা নেই, এখন বাড়িতেই থাকবে সারাদিন। কিছুদিন গেলেই ভিরানের পাগলামি ঠিক হয়ে যাবে। ছোট বাচ্চা তো, তাই হুট করে এমন জেদ করছে। বুঝতে পারছি, কিন্তু সকালে ঘুম থেকে উঠে তোরাকে না দেখলে পাগলামি করবে। ভিরান বুদ্ধিমান ছেলে, ওকে ভালোভাবে বোঝালে মানবে। আমাদের কোনো কথা শুনতে চায় না। আমি বুঝিয়ে বলবো। মেরি চৌধুরী মুক্তা শিকদারের দিকে তাকিয়েই বলেন, ভিরান সারাদিন কিছুই খায়নি, তোরা কি একটু বলবেন ওকে এগুলো খাইয়ে দিতে? একটা ছোট্ট হটপট এগিয়ে দেন মুক্তা শিকদারের দিকে। বাড়ি থেকে ফিরানের জন্য চিকেন স্যুপ নিয়ে এসেছেন। চিকেন স্যুপ ফিরানের বেশ পছন্দ। মুক্তা শিকদার হটপট হাতে এগিয়ে যায় ডাইনিং টেবিলের কাছে। একটি বাটিতে স্যুপ ঢেলে তোরার রুমের দিকে এগিয়ে যান। ওনার পেছন পেছন মেরি চৌধুরী এগিয়ে যান। তুহিন শিকদার মাথা নিচু করে বসে আছেন। বসের কাছে এমন প্রস্তাব আশা করেননি তিনি। ওনার একটা মাত্র মেয়ে, বড় আদরের একটা 4 বছরের বাচ্চার বাবার কাছে মেয়েকে বিয়ে দেবেন নাকি? গরিব হতে পারেন, তবে মানসিকতা এমন নয় যে টাকাওয়ালা ছেলে দেখেই মেয়ে দিয়ে দেবেন। ভিরান ছোট মানুষ, বাচ্চারা হুটহাট কোনো কিছু পাওয়ার জন্য এমন জেদ করেই। পেয়ে গেলেই সেটার প্রতি আগ্রহ কমে যাবে, আর একটা সময় পর ভুলে যাবে। কিছুদিন পর তোরার জন্য এমন করবে না আর। নওশাদ চৌধুরী আরও কিছু বলতে চাইছেন, কিন্তু ওনার বিবেকে বাধা দিচ্ছে। উনিও বুঝতে পারছেন ভুল আবদার করেছেন। ওনারা যা চাইছেন সেটা আসলেও অসম্ভব না। তোরা ফিরানকে কোলে নিয়ে বেডে বসে আছে। ফিরান আস্তে আস্তে কথা বলছে তোরার সাথে। তোরা ফুহা করে উত্তর দিচ্ছে আর নিজেও বলছে। দুজনকে রুমে প্রবেশ করতে দেখে সেদিকে তাকায় দুজনেই। মুক্তা শিকদার বলেন, দাদু ভাই, তুমি নাকি সারাদিন কিচ্ছু খাওনি। তোমার জন্য চিকেন স্যুপ নিয়ে এসেছি, এখন কিন্তু পুরোটা খেতে হবে। তোরা খাইয়ে দিলে খাবো। তোরাই খাইয়ে দেবে? তাহলে খাবো। স্যুপের বাটিটা রেখে ফিরানকে তোরার কোল থেকে নামিয়ে তোরার সামনে বসান। টাওয়াল এনে গলা থেকে পুরো শরীর ঢেকে দিয়েই বলে, তুমি না গুড বয়, দ্রুত খাওয়া শেষ করতে হবে কিন্তু। ওকে। তোরা দ্রুত খাইয়ে দে ওকে, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। বাটি দাও। তোরার হাতে স্যুপের বাটি দিয়ে পানির গ্লাস হাতে নিয়ে পাশে বসেন মুক্তা শিকদার। মেরি চৌধুরী তোরা স্টাডি টেবিলের সামনে থেকে চেয়ার এনে চেয়ারে বসে নাতি আর তোরাকে দেখতে থাকেন। স্যুপ বেশি গরমও না আবার ঠান্ডাও না। 5 মিনিটেই ভিরানের খাওয়া শেষ হয়। সারাদিন ধরে ক্ষুধার্ত ক্লান্ত, এখন পেট ভরে স্যুপ খাওয়ার কারণে চোখ দুটো ছোট ছোট হয়ে গেছে। শোয়ালেই ঘুমিয়ে যাবে। মেরি চৌধুরী নিজের হ্যান্ডব্যাগ থেকে ভিরানের মেডিসিনগুলো বের করে দেন। এগুলো 1 চামচ করে খাইয়ে দাও, একটু কষ্ট করে। মেডিসিন খাইয়ে দেয় তোরা। মেডিসিনের বোতল বাটি সব সরিয়ে নেন মুক্তা শিকদার। ভিরান তোরার কাছে এগিয়ে গলা জড়িয়ে ধরেই বলে, তোরা ঘুম পাচ্ছে। মেরি চৌধুরী বসা থেকে উঠে দাঁড়িয়েই বলে, আচ্ছা তোমরা ঘুমাও, আমরা যাই তাহলে। ভিরান দাদির দিকে তাকিয়ে বলে, দাদু, পাপাকে আসতে বলো। কেন? আমাদের সাথে ঘুমাবে। তোমরা
তোমরা ঘুমাও, তোমার পাপা একটু পরে আসবে। ভিরান আর কিছু বলে না দাদিকে, তোরার মুখের দিকে তাকিয়েই বলে। তোরা ওয়াশরুমে যাব। তোরা বেড থেকে নেমে ভিরানকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে আসে, ফ্রেশ করিয়ে আবার এনে বেডে শোয়ায়। তুমি আসো। দরজা ভিজিয়ে দিয়ে আসি। আচ্ছা। ডোর ভিজিয়ে দিয়ে এসে নাইট ল্যাম্প অন করে বড় লাইট অফ করে দেয়। ভিরানকে বুকে জড়িয়ে ধরেই বলে, ঘুমাও এখন। আমি কিন্তু তোমাকে ছেড়ে যাব না তোরা। তুমি চলো না আমাদের সাথে। তোমাকে ছাড়া পাপা ভালো নেই, আমারও ভালো লাগে না। ভিরানের কথা শুনে শকড তোরা, ওকে ছাড়া নির্বাণ কেন ভালো থাকবে না। তোরা ভিরানের পিঠে আলতো হাতে চাপড় দিতে দিতেই বলে, ঘুমাও, রাত হয়ে গেছে তো। আদর দাও। তোরা মুখ নিচু করে ভিরানের গালে কপালে মাথায় চুমু খায়। ভিরান শোয়া থেকে উঠে তোরার গালে কপালে মাথায় চুমু খায়, গলা জড়িয়ে ধরে গালে গাল ঠেকিয়ে বলে, তুমি অনেক ভালো। তুমি আমার আম্মু হলে সবসময় আমাকে আদর করবে, আমার কাছে থাকবে, তাই না? পাপাকেও আদর করবে তুমি, আর পাপা আমাদের দুজনকে আদর করবে। খুব মজা হবে, তাই না তোরা? তোরা অবাক হয়ে চুপ করে থাকে। এইটুকুন ছেলে এত কথা কিভাবে জানে? ওর মতো করে তো তোরা নিজেও গুছিয়ে বলতে পারবে না। ভিরানের কথাগুলো শুনলে যে কেউ বলবে এই কথাগুলো ওকে কেউ শিখিয়ে দিয়েছে, আর ভিরান এখন রিপিট করছে। বিরান, তুমি না বলে তোমার ঘুম পাচ্ছে, কথা না বলে ঘুমাও প্লিজ। তোমার সাথে কথা বলতে ভালো লাগে। তুমি অনেক সুন্দর ফেয়ারি টেল কুইন। তোরা হেসে ওঠে। ভিরানের মুখে এই সম্বোধন শুনতে ভালো লাগে। এমনিও ও বাচ্চা, ছোট বাচ্চাদের মুখে সব কথাই শুনতে ভালো লাগে। তোরা আমার একটা হ্যাভেন বানাবো। হ্যাভেন দিয়ে কি করবে তুমি? তুমি, আমি আর পাপা ওখানে থাকবো। তুমি তখন না বললে তোমাদের প্যালেস আছে? প্যালেসে সব সময় থাকবো, আর হ্যাভেনে ঘুরতে গিয়ে থাকবো। হ্যাভেন বানাবে কোথায়? ভাবুক হয় ভিরান, কিছু সময় ভেবেই বলে, পাহাড়ে, যেখানে একটা সুন্দর বড় ফুলের বাগান থাকবে আর জঙ্গল থাকবে। তুমি এত কথা কার কাছে শিখেছো? পাপার কাছে, দুই ভাইয়ের কাছে, আর ট্যাপ থেকে। তুমি ট্যাপ চালাতে পারো? হুম। তুমি পারো না? আমার তো ট্যাব নেই। তাহলে পড়াশোনা করো কি দিয়ে? টিউটর এসে পড়ায়, আবার আব্বুর ল্যাপটপ থেকে পড়ি। পাপাকে বলবো তোমাকে ট্যাব কিনে দিতে। না না, লাগবে না আমার। আচ্ছা, আমারটা তুমি নিও। কোনোটাই লাগবে না আমার। এতক্ষণ তো তাকাতে পারলে না, এখন এত কথা কিভাবে বলছো? ঘুম চলে গেছে। তোরা হেসেই বলে, কোথায়? জানি না। চুপ করে থাকো, তাহলে ঘুম চলে আসবে আবার। আদর দাও। এবার অনেকগুলো চুমু খায় তোরা। ভিরান খুশি হয়ে বলে, ওয়াও, কতগুলো আদর। এখন না ঘুমালে আর আদর দিব না। একটা গল্প বলো। আমি তো গল্প পারি না বিরান। একটা বলো। আচ্ছা। তোরা ভিরানকে ঠিক করে শুইয়ে দিয়ে পিঠে আলতো হাতে চাপড় দিতে দিতে গল্প বলতে শুরু করে। একটা সুবিশাল রাজ্য, রাজ্যে সুখ শান্তি সব থাকলেও রাজ্যের রাজা সব সময় বিষণ্ণ থাকে। তাকে কেউ কোনোদিনও হাসতে দেখেনি। কেউ জানে না রাজা কেন হাসে না। রাজাকে হাসি খুশি রাখার জন্য অনেক কিছু করা হয়, তবুও রাজা হাসে না। তার বিষণ্ণতা দূরই হয় না। রাজা সব সময় একা একা সময় কাটায়, নিজের কালো রঙের তেজি ঘোড়াটা নিয়ে এদিক সেদিক ভ্রমণে চলে যায়। একদিন নিজের তেজি ঘোড়ার পিঠে চড়ে মায়াবন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল সে। তখন রাজার নজরে আসে এক মায়াবিনী কন্যা। মায়াবিনী কন্যা মধুর স্বরে, রিন রিনে চিকন স্বরে গান গাইছিল। ডোবার পানিতে হাঁটু পর্যন্ত পা ডুবিয়ে তার লম্বা ঘন কালো চুলগুলো পিঠ ঢেকে রেখেছিল। মাটিতে ছড়িয়েছিল অনেকটা জায়গা জুড়ে। মায়াবিনী কন্যা হঠাৎ উঠে দাঁড়ায়। তার চুলগুলো ছিল বিশাল লম্বা। সে গান গাইতে গাইতে জঙ্গলের ভেতরের দিকে এগিয়ে যায়। চুলগুলো মাটি হিচড়ে যাচ্ছিল। ঘোড়ার পিঠ থেকে নেমে দাঁড়ায় তখন রাজা। সে যেন কোনো এক মায়ায় আটকে গিয়েছিল। নিজের অজান্তেই পিছু নেয় মায়াবিনী কন্যার। এইটুকু বলে থামে তোরা। ভিরানের নড়াচড়া নেই, তাকিয়ে দেখে ঘুমে বিভোর হয়ে গেছে। তোরা নিজের বলা গল্পটা স্মরণ করে ভাবুক হয়, এমন একটা গল্প তোরা কিভাবে বললো? ও তো এমন গল্প কোনোদিন পড়েনি, কারো কাছে শোনেনি, তাহলে আজ কিভাবে বলো? স্ট্রেঞ্জ। ভিরানকে ছেড়ে উঠে দাঁড়ায়, রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে সোফায় বসে থাকা চারজন তাকায় ওর দিকে। মেরি চৌধুরী বলেন, ঘুমিয়ে গেছে। হ্যাঁ। নওশাদ চৌধুরী উঠে দাঁড়ান। আচ্ছা, আমরা তাহলে এখন আসি। আপনাদের অনেক যন্ত্রণা করলাম।
সমস্যা নেই স্যার, আবার আসবেন। না এসে তো উপায় নেই। নওশাদ চৌধুরী তুরার রুমে এসে ভিরানকে কোলে তুলে নেন। তিনজনের কাছ থেকে বিদায় নিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে যান। ওনারা চলে যেতেই মুক্তা শিকদার বলেন, কোনো ঝামেলায় ফেসে গেলাম আল্লাহ। এরকম চলতে থাকলে আশেপাশে মানুষ নানা রকম কথা রটাবে। তুহিন শিকদার বলেন, তুমি শুধু শুধু টেনশন করছো, এমন কিছু হবে না। মানুষের মুখ তুমি বন্ধ করতে পারবে না, এরা তিলকে তাল বানাতে ওস্তাদ। তুরা ড্রয়িং রুম থেকে রুমে ফিরে আসে। ব্যালকনিতে দাঁড়ায় যেন নিচ থেকে ওকে দেখা না যায়। নির্বাণ এখনো আগের মতোই গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। বাবা মাকে ফিরে আসতে দেখে সোজা হয়ে দাঁড়ায় নির্বাণ। এগিয়ে গিয়ে ছেলেকে কোলে তুলে নিতে নিতেই বলে, সুপার মেডিসিন খেয়েছে। হ্যাঁ। নির্বাণ ছেলেকে নিয়ে পেছনে উঠে বসে। পাশে বসেন মেরি চৌধুরী, ড্রাইভিং সিটে বসেন নওশাদ চৌধুরী। গাড়ি ছুটে চলে চৌধুরী বাড়ির দিকে। মেরি চৌধুরী বলেন, ওনারা এখন তোরাকে বিয়ে দেবে না। তড়িৎ গতিতে মায়ের দিকে তাকায় নির্বাণ। কিছুটা রাগী স্বরেই বলে, তোমরা কি ওনাদেরকে বিয়ের বিষয়ে কিছু বলেছ? নওশাদ চৌধুরী বলেন, এত রেগে যাচ্ছ কেন? তোমার পুরো জীবন পরে আছে। সারা জীবন কি একা একা থাকবে নাকি? ভিরানের মায়ের প্রয়োজন আছে, তোমারও জীবন সঙ্গীর প্রয়োজন আছে। না, আমার জীবনসঙ্গীর প্রয়োজন নেই। আর তোমাদের কি মাথা খারাপ হয়েছে? এতবার নিষেধ করার পরও কেন বলেছো বিয়ের কথা? নিজেদের স্বার্থে অন্যের জন্য জীবন নষ্ট করার কোনো মানে হয় না। তোরার বয়স মাত্র 18, আমার বয়স 31। বয়সের কতটা পার্থক্য বুঝতে পারছো না? তোরা অবিবাহিত একটা মেয়ে, আর আমি এক বাচ্চার বাবা। তোরা কি আমার জীবনে জড়ানো মানে নিজেদের স্বার্থ হাসিল? আমি এত বড় স্বার্থপর মানুষ না। তোরা তোমার বউ হলে ওকে তুমি ভালোবাসবে না, আগলে রাখবে না ওকে? শুধু কি ভিরানের জন্য বিয়ে করবে? বিয়ে করলে অবশ্যই আগলে রাখবো, কিন্তু আমি তো বিয়েই করবো না। আমি এ বিষয়ে আর কোনো কথা শুনতে চাই না আম্মু। শুধু তোরা কেন, আমি কাউকে বিয়ে করতে চাই না। বিয়ে নিয়ে আর একটা কথা শুনতে চাই না। একটু থেমে রাগ সংযত করে গম্ভীর গলায় বলে, আব্বু, তুমি একা 1 মাস অফিস সামলাতে পারবে না? কেন, তুমি কোথায় যাবে? তুমি 1 মাস অফিস সামলাবে, আমি ভিরানকে নিয়ে আবার অস্ট্রেলিয়া যাবো 1 মাসের জন্য। 1 মাসের মধ্যে তোরার কথা ভুলে যাবে নিশ্চয়। ওখানে বিভা আছে, নিদ্রা আছে, ওদের সাথে থাকলে এত এমন করবে না। আমি ভিসার জন্য কথা বলেছি, কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে সব। নওশাদ চৌধুরী বলেন, যদি না ভোলে? তোরা ওর মস্তিষ্কে ভেতর গেঁথে গেছে এখন। মস্তিষ্ক থেকে বের করার জন্য দূরে যেতে হবে। বিভার কাছে গেলে নিশ্চয়ই তোরা কি ভুলে যাবে। আরও একটি রাত পার হয়ে নতুন ভোরের আগমন ঘটেছে। রাতটা ভালোভাবে কেটে গেছে। ভিরান সকালে ঘুম থেকে উঠে বসে পুরো বেডে নজর বোলায়। আজকেও তোরা নেই, ওর পাপাও নেই। বেড থেকে নেমে ডোরের দিকে এগিয়ে যেতে যেতেই বলে, তুরা কোথায় তুমি? পাপা? নির্বাণ রুমের দিকেই এগিয়ে আসছিল। ছেলেকে উঠে আসতে দেখে দ্রুত পায়ে এগিয়ে এসে কোলে তুলে নিয়ে হাসি মুখেই বলে, আমার পাপার ঘুম শেষ? ভিরান নিজেও হেসে বলে, তুরা কোথায়? তোরা একটু আগে ওর বাড়িতে গেল। ওরও তো পড়াশোনা আছে, কলেজ যেতে হবে তোরাকে, তাই চলে গেছে। আমাকে নিয়ে গেল না কেন? আমি তুরার কাছে যাব। এখন ওয়াশরুমে চলো, ফ্রেশ হয়ে খেয়ে তারপর নিয়ে যাব। তুরা না আসলে ফ্রেশ হবো না, খাবো না, কিচ্ছু করবো না। তোরার কাছে যাবে তো? তুমি এমন করলে তোরা রাগ করবে বলেছে। তুরা কেন রাগ করবে? এই যে তুমি খেতে চাও না, লেখাপড়া করতে চাও না, কেঁদে কেটে অসুস্থ হয়ে পড়ো, তাই তোরা বলেছে তুমি এমন করলে ওর আসবে না তোমার কাছে। আমি এমন করবো না বাবা, তুমি তুরাকে আসতে বলো। ফ্রেশ হয়ে খাবার খেয়ে মেডিসিন খেয়ে তারপর যাবে তোরার কাছে। এখন যাই। তুমি তো গুড বয়, পাপার সব কথা শোনো। পাপা, হ্যাঁ বাবা বলো। তুরাকে ছাড়া ভালো লাগে না। ছেলের মলিন গলার স্বর নির্বাণের ভেতর পর্যন্ত নাড়িয়ে তোলে। ছেলেকে ওয়াশরুমে দাঁড় করিয়ে ছেলের ট্রাউজার খুলতে খুলতেই বলে, তুমি তোরার জন্য এমন কেন করো? ওরা তো বিরক্ত হয়ে যাবে আমাদের উপর। কাউকে এভাবেই বিরক্ত করে ঠিক না বাবা। আমি তো কাউকে বিরক্ত করি না পাপা, আমি তুরার কাছে গুড বয় হয়ে থাকি। চলো আজকে আমরা অফিস যাই। অফিসে ভালো লাগে না, তুরার কাছে যাব। তুরার কাছ থেকে আদর খাবো, ওর কিউট গালে চুমু খাবো। তুমি চুমু খাবে? ওর গাল অনেক নরম আর সফট। নির্বাণ নিজের কপালে নিজেই দুটো চাপড় মারে।
ওর ইচ্ছে করছে দেয়ালে মাথা ঠুকে মরে যেতে। এমন ছেলে দুনিয়ায় আর কারো আছে? এই ছেলে কবে যে ওকে রাস্তায় গণধোলাই খাওয়ায় উল্টাপাল্টা কথা বলে। পাপা কথা বলছো না কেন? তোমার গলায় সমস্যা হয়েছে, ডক্টর কথা বলতে নিষেধ করেছে। কথা না বলে চুপ করে থাকো এখন। তোরাকে নিয়ে আসো, তাহলে চুপ করে থাকবো। নির্বাণ দু হাতে নিজের মাথা চুল খাপছে ধরে। সেই ঘুরে ফিরে তোরাতে গিয়ে থামছে এই ছেলে। কি আছে ওই তোরার মধ্যে? গোল গোল ছোট্ট একটা মেয়ে। এই মেয়েকে দেখে এত পাগল হওয়ার কি আছে? হ্যাঁ, নির্বাণ না করতে পারবে না, যেহেতু তোরা সুন্দরী না। তোরা যে কারো নজর কাড়ার জন্য যথেষ্ট সুন্দরী। উচ্চতা খুব বেশি না, 5 ফুট বা 5 ফুট 1 ইঞ্চি হবে। দুধেলতা গায়ের রং, গোলগাল চেহারা, টানা টানা মায়াবী সমুদ্রের মতো গভীর দুটো চোখ, চিকন নাক, ফোলা ফোলা গাল দুটো, গোলাপি ওষ্ঠদয়। প্রথমবার দেখে নির্বাণের নজরও আটকে গিয়েছিল। তোরার গলার স্বর চিকন রিনরিনে, কথা বললে শুনতে ভালো লাগে। ভিরানকে ফ্রেশ করিয়ে হাফ প্যান্ট আর একটা টি শার্ট পরিয়ে দিয়ে কোলে তুলে নিয়ে রুম থেকে বের হয় ভিরান। বাবার গলা জড়িয়ে ধরেই বলে, পাপা, গলা ব্যথা। জোরে জোরে গলা ফাটিয়ে চিৎকার করো আরো। বকা দিচ্ছ কেন? আশ্চর্য, বকা দিলাম কখন? মাত্র। নির্বাণ হেসে ওঠে। ফিরান নিজেও হাসে। ড্রয়িং রুমে আসতেই নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরীর সাথে দেখা হয়। ভিরানকে দেখে দুজনে হেসে বলে, গুড মর্নিং দাদু ভাই। গুড মর্নিং। এখন কেমন ফিল হচ্ছে তোমার? নওশাদ চৌধুরীর কথা শুনে ভিরান কিছু বলার আগে মেরি চৌধুরী বলেন, পাগলের আবার মাথা ব্যথা? দাদির কথা শুনে ফিরান বলে, কে পাগল হয়েছে দাদু? তুমি বাদে বাড়ির বাকি সবাই। ভিরান চোখ বড় বড় করে বাবা, দাদা, দাদি আর সার্ভেন্টের দিকে তাকায়। অবাক হয়ে বলে, সবাই পাগল হয়ে গেছে? পাপা, তুমিও পাগল হয়ে গেছো? নির্বাণ চোখে মুখে গাম্ভীর্যতা ফুটিয়ে তুলে গম্ভীর স্বরে বলে, হ্যাঁ, কয়েকদিন ধরে তুমি আমাকে পাগল বানিয়ে রেখেছ। ভিরান দুদিকে মাথা নাড়িয়ে বলে, না, আমি তো তোমাকে পাগল বানাইনি। বানাওনি? তোমার জন্য আমি রাতে ঘুমোতে পারি না, অফিসের কাজে মন বসাতে পারি না, ঠিকমতো খেতে পারি না। আমি এসব কথা নিষেধ করিনি তোমাকে। নিষেধ তো করো নাই, কিন্তু তুমি যে করেছ তাতে নিজ থেকে করতে পারছি না। আবার বকা? নির্বাণ অবাক হয়ে বলে, আশ্চর্য তো, বকা কখন দিলাম? এই যে কেমন করে বললে? নির্বাণ বাবার দিকে তাকিয়ে বলে, আব্বু আমাকে নিয়ে পাবনায় রেখে আসো, আমি এখানে আর থাকতে চাই না। এভাবে চলতে থাকলে সত্যি সত্যি পাগল হয়ে যাব খুব দ্রুত। পাপা, তুমি পাগল হয়ে গেলে তো আমাকে কামড় দেবে, খামচি দেবে। তুমি পাগল হয়েও না। ইনোসেন্ট ফেসে আধুরে গলায় কথাগুলো বলে ফিরান। নির্বাণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে বাবা মায়ের দিকে। দুজনেই ঠোঁট চেপে হাসছেন। বাবাকে দিয়ে ভিরানকে তোরাদের বাড়িতে পাঠিয়ে দেয় নির্বাণ। যতদিন বাংলাদেশে আছে থাকুক তোরার কাছে। একবার দূরে গেলেই সব ভুলে যাবে। ভিসা আর টিকিট যত দ্রুত পাওয়া যায় ততই ভালো। নিজের সোজা অফিসে চলে আসে। অফিসে আসার পর তুহিন শিকদারের সাথে দেখা হয়। নির্বাণ চোখ তুলে তুহিন শিকদারের দিকে তাকাতে পারছে না। কেমন যেন অস্বস্তি ফিল হচ্ছে। তুহিন শিকদারও যেন কেমন করছে। রাতে বসের কথাগুলো শোনার পর থেকেই এমন লাগছে ওনার। এখন যেহেতু এই অফিসে জব করে আর নির্বাণ এখন ওনার বস, নির্বাণের সামনে আসতে হবে, কথাও বলতে হবে। অফিস শেষে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নেয় নির্বাণ। ল্যাপটপ, ফাইলস আর গাড়ির চাবি নিয়ে বাড়ি থেকে বের হয় বাবা মায়ের কাছে বলে। গাড়িতে উঠে বসে সোজা চলে আসে তোরার যে ভবনে থাকে সেই ভবনের সামনে। গাড়ির গ্লাস নামিয়ে তোরার ব্যালকনির দিকে তাকায়। আজকে ওখানে কেউ নেই, অন্ধকার হয়ে গেছে চারদিকে। ল্যাম্পপোস্টের খোলাটে লাল আলো চলে আছে, আলোর নিচে ছোট ছোট পোকা উঠছে। নির্বাণ গ্লাস তুলে দেয়, আবার ল্যাপটপ ফাইল খুলে অফিসের কাজ করতে শুরু করে। অফিসের কাজ এইখানে বসেই করবে। ভিরান ঘুমিয়ে গেলে নিয়ে বাড়িতে ফিরতে যাবে। গভীর মনোযোগ দিয়ে ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে আছে নির্বাণ। হঠাৎ গাড়ির জানালার গ্লাসে টোকা দেওয়ার শব্দ হয়। চোখ তুলে তাকাতেই দেখে তুহিন শিকদার দাঁড়িয়ে আছেন। গ্লাস নামিয়ে দেয় নির্বাণ। তুহিন শিকদার বলেন, স্যার ভেতরে চলুন। না না, এখানে ঠিক আছে। ভিরান ঘুমিয়ে গেলে একটু কষ্ট করে ওকে নিয়ে আসবেন। স্যার এভাবে গাড়িতে বসে কিভাবে কাজ করবেন? আমাদের একটা রুম খালি আছে,
ওখানে বসে আরামে কাজ করতে পারেন। সমস্যা হবে না আমার। গাড়িতে বসে কাজ করার অভ্যাস আছে। জোরাজোরি করেও নির্বাণকে ভেতরে নিয়ে যেতে পারেন না তুহিন শিকদার, যদিও ওনারও ভেতরে নেওয়ার খুব একটা ইচ্ছে নেই, শুধু ভদ্রতার খাতিরে যাওয়ার জন্য জোর করলেন। তুহিন শিকদার চলে যেতে নির্বাণ গ্লাস উঠিয়ে দেয়, আবার নির্বাণ জীবনেও ভেতরে যাবে না। ভেতরে গেলে ভিরান ঘুমানোর সময় ওকে তোরার সাথে ঘুমাতে বলবে, না ঘুমালে চিৎকার চেঁচামেচি শুরু করবে। তার থেকে ভালো এখানে বসে কাজ করুক আর ছেলের জন্য অপেক্ষা করুক। এমনিতেও নির্বাণের অন্যের বাড়িতে যাওয়ার স্বভাব নেই, খুব বেশি জরুরি প্রয়োজন না হলে অন্যের বাড়িতে কখনোই যায় না। 10টার পর ঘুমন্ত ভিরানকে কোলে নিয়ে নির্বাণের গাড়ির সামনে এসে দাঁড়ান তুহিন শিকদার। নির্বাণ তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে দাঁড়ায়, ছেলেকে কোলে তুলে নিয়েই বলে, আপনাদের অনেক বড় ঝামেলায় ফেলে দিয়েছি আমরা। রোজ রোজ ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদের জন্য। এভাবে লজ্জা দেবেন না স্যার। আমাদের কোনো সমস্যা হচ্ছে না ভিরানকে নিয়ে। যথেষ্ট শান্ত স্বভাবের ছেলে ভিরান। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। ধন্যবাদ দিতে হবে না স্যার, মানুষ তো মানুষের জন্য। নির্বাণ তোরার ব্যালকনির দিকে তাকায়। তোরা দাঁড়িয়ে আছে ওখানে। নির্বাণকে তাকাতে দেখে তোরা সরে যায়। তুহিন শিকদারের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে নির্বাণ। ছেলেকে কোলে নিয়ে ড্রাইভ করছে গাড়ি। নওশাদ চৌধুরী আসতে চেয়েছিলেন, কিন্তু নির্বাণ নিয়ে আসেনি। এখন ঘুমন্ত ছেলেকে কোলে নিয়ে গাড়ি ড্রাইভ করতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে। রাত 12টার অধিক। নির্বাণ মাত্রই ঘুমিয়েছিল। ছেলের কান্না শুনে ঘুম ছুটে যায়। ছেলেকে বুকে আগলে ধরে আদর করেই বলে, কি হচ্ছে বাবা? এই তো আমি এখানে আছি। কাঁদছো কেন? তোরা কোথায়? আচ্ছা, তুমি ঘুমাও। আমি তোরার বুকে ঘুমাবো। পাপার বুকে ঘুমাও। পাপা আদর করছে তো। না, তোরার বুকে ঘুমাবো। বিড়ালের কান্না বাড়তে শুরু করে। নির্বাণ শোয়া থেকে উঠে বসে। ছেলেকে শান্ত করে ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই ঘুমাচ্ছে না। তোরা তোরা বলে কেঁদেই চলেছে। নির্বাণ চুপচাপ ছেলের দিকে তাকিয়ে থাকে। কিভাবে ঘুম পাড়াবে এখন? অন্য কোনো দিন তো রাতে ঘুম থেকে ওঠে না, একবার ঘুমিয়ে গেলে পরের দিন সকালে ঘুম থেকে ওঠে। পাপা ঘুমাও। তোরাকে এনে দাও। তোর ওর বাড়িতে রয়েছে। এখন মাঝরাও তোর কাছে যাওয়া যাবে না। আগামীকাল সকালে নিয়ে যাব। এখন ঘুমাও। বিড়ালের কান্না কমার বদলে আরো বেড়ে যায়। নির্বাণ এখন কি করবে বুঝতে পারছে না। বাবা মাকে ডেকেও কোনো লাভ নেই। উপায়ন্ত না পেয়ে নিজেই ফোন হাতে নিয়ে তুহিন শিকদারের ফোনে কল করে। রিং হওয়ার একটু পরেই রিসিভ হয়। ঘুম জড়ানো গলার স্বর ভেসে আসে ওপাশ থেকে। আসসালামু আলাইকুম। কে? ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আমি নির্বাণ। নির্বাণের নাম শুনে ঘুম পালিয়ে যায় তুহিন শিকদারের। এত রাতে কেন কল করেছে? নিজেকে স্বাভাবিক করেই বলে, হ্যাঁ স্যার বলুন। বিপদে পড়ে এত রাতে আপনাকে কল করেছে আঙ্কেল। ভিরান ঘুম থেকে উঠে গেছে। তোরার জন্য কেঁদে কেটে অস্থির হয়ে যাচ্ছে। ফোন একটু তোরাকে দেওয়া যাবে? ঘুমিয়ে গেছে, একটু ওয়েট করুন, দিচ্ছি। ধন্যবাদ আঙ্কেল। ফোন দেখিয়ে ভিরানকে বলে। কান্না বন্ধ করো। তোরা ভিডিও কল দেবে এখন। ভিরান হেঁচকি তুলতে তুলতেই বলে, তোরা আসবে না? এখন তো অনেক রাত, রাস্তায় গাড়ি নেই। এখন ভিডিও কলে কথা বলো, সকালে ওর কাছে নিয়ে যাব। তুহিন শিকদার মেয়েকে ঘুম থেকে ডেকে তোলেন। তোরা ঘুম জড়ানো গলায় বিরক্তি নিয়ে বলে, কি হয়েছে আব্বু? এত রাতে ডাকছো কেন? ঘুম পাচ্ছে, ঘুমোতে দাও। যাও এখন। ঘুম থেকে উঠে ভিরান তোর সাথে কথা বলার জন্য কান্নাকাটি করছে। ভিরানের নাম শুনে শোয়া থেকে উঠে বসে বলে, কোথায় বিরান? দাও আমার কাছে। চোখ মেলে তাকা আগে। ভিরান এখানে আসেনি, ফোনে কথা বল। দাও। তুহিন শিকদার ফোন মেয়ের হাতে দিয়ে চলে যান নিজের রুমে। তোরা ফোন কানে ধরেই বলে। বিরান। ওপাশ থেকে নির্বাণের গলার স্বর ভেসে আসে, ওয়েট, ভিডিও কল দিচ্ছে। তোমার রুমের লাইট অফ থাকলে অন করো। নির্বাণের গলার স্বর চমকে ওঠে তোরা। কয়েক সেকেন্ড পরেই ভিডিও কল আসে। তোরা বেড থেকে নেমে বড় লাইট অন করে আবার বেডে বসে কল রিসিভ করে। ফোনের স্ক্রিনে ভেসে ওঠে ভিরানের ফোলা ফোলা ভেজা চোখ মুখ। নির্বাণ ফোন ছেলের মুখে সামনে ধরে রাখলেও নিজেও তাকিয়ে আছে। ফোনের স্ক্রিনে তোলার চুলগুলো এলোমেলো, ঘুম জড়ানো চোখ মুখ। খুব কষ্ট করে চোখ দুটো খুলে রেখেছে। বেচারের কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিল
প্রায় 10 মিনিট ধরে ভিরানকে বোঝায় তোরা। নির্বাণ নিজেও ছেলেকে বোঝায়। অবশেষে ছেলেকে বুকে আগলে ধরে শুয়ে পড়ে। ভিরানের পিঠ নির্বাণের বুকের সাথে ঠেকেছে। ভিরানের সামনে বালিশের সাথে হেলান দিয়ে রেখেছে ফোন। শুয়ে শুয়ে তোরার সাথে কথা বলছে এখন। তোরা নির্বাণের শরীর দেখতে পেলেও মুখ দেখতে পাচ্ছে না। বুক পর্যন্ত ওই ফোনের স্ক্রিনে দেখা যাচ্ছে। নির্বাণ তোরাকে উদ্দেশ্য করে বলে, তোরা, তুমি শুয়ে পড়ো। এইভাবে আর কতক্ষণ বসে থাকবে? ফোন বালিশের সাথে ঠেস দিয়ে রেখে ঘুমিয়ে যাও। ভিরান ঘুমিয়ে গেলে আমি কল কেটে দিব। শুয়ে পড়ে তোরা। নির্বাণের কথা মতো ফোন মুখের সামনে অন্য বালিশের সাথে ঠেস দিয়ে রাখে। সময় করায় কথা বলতে বলতে একে অপরকে দেখতে দেখতে ভিরান আর তোরা দুজনেই ঘুমিয়ে গেছে। নির্বাণ তাকিয়েছে ফোনের স্ক্রিনে, দেখছে ঘুমন্ত তোরাকে। ফ্যানের বাতাসে তোরার ছোট ছোট চুলগুলো উঠছে, তবে সেই চুলগুলোকে এখন আর আগের মতো হাত দিয়ে সরিয়ে দিচ্ছে না তোরা। মুখের ওপর পড়ছে, আবার একাই সরে যাচ্ছে। ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকতে থাকতে ইরফানের গম্ভীর মুখে হাসি ফুটে ওঠে। তোরা ঘুমিয়ে আছে, অথচ ওর চোখ অর্ধেক খোলা রয়েছে। দেখে মনে হচ্ছে তাকিয়ে আছে। তোরা যখন ঘুমালো তখন চোখ পুরোপুরি বন্ধ ছিল। একটু পর থেকেই একটু একটু করে খুলতে খুলতে অর্ধেক খুলে গেছে। যে কেউ দেখলে বলবে এই মেয়ে তাকিয়ে আছে। তোরা তাকিয়ে তাকিয়ে ঘুমানো দেখেই নির্বাণের ঠোঁটে হাসি ফুটে উঠছে। স্বচক্ষে আজ পর্যন্ত কাউকে দেখেনি এভাবে ঘুমাতে। নিজের অজান্তেই নির্বাণ হাত বাড়ায় ফোনের স্ক্রিনে। হাতের আঙুল দুটো ভিশেপ করে তোরার অর্ধ মেলে রাখা চোখ দুটো বন্ধ করে দিতে চাই। ফোনের স্ক্রিনে আঙুল ছুঁয়ে দিলেও তোরার চোখ বন্ধ হয় না। নিজের বোকামিতে নিজে হাসে। আবার এভাবে কি কোনো দিন কারো চোখ বন্ধ করে দেওয়া সম্ভব? নির্বাণের মস্তিষ্ক ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে নিতে চাইলেও মন চাইল না। কিছু সময় এক দৃষ্টিতে তাকিয়ে রইল ঘুমন্ত তোরার মুখের দিকে। তাকিয়ে থাকতে থাকতে কতটা সময় পেরিয়ে গেছে নির্বাণের জানা নেই। এতক্ষণ যেন নিজের মধ্যেই ছিল না, হারিয়ে গিয়েছিল অন্য এক জগতে। ফোনের লাইন কেটে দেয়। বড় লাইটটা রিমোট দিয়ে অফ করে চোখ বন্ধ করে নেয়। অন্যের মেয়ের দিকে এভাবে তাকানো নিষেধ। চোখ বন্ধ করে রাখলেও চোখে ঘুম ধরা দিচ্ছে না। শুয়ে থেকেও ভালো লাগছে না। ছেলেকে আলগোছে ছেড়ে দিয়ে উঠে বসে। গায়ে ব্ল্যাঙ্কেট টেনে দুপাশে দুটো কোলবালিশ দিয়ে দেয় গায়ের সাথে ঠেকিয়ে। নিঃশব্দে বেড থেকে নেমে দাঁড়ায়। ধীর পায়ে এসে দাঁড়ায় ব্যালকনিতে। চারদিকে নজর বোলায় আকাশে উড়ো সাদা মেঘ দেখা যাচ্ছে চাঁদের আলোয়। অল্প কিছু তারা ঝলমল করছে। বাগানের দিকে চোখ পড়তেই দেখে জোনাকি পোকা উঠছে। পোকার ডাক ভেসে সে দূর থেকে। দুই হাতে ব্যালকনির গ্রিল ধরে মুখ তুলে আবার আকাশের দিকে তাকায়। মৃদু স্বরেই বলে, আল্লাহ, আমাদের সোহানাকে ভালো রেখো। আমার ছেলেটার মন মস্তিষ্ক থেকে তোরার ভূত বের করে দাও। অদৃশ্য কেউ একজন ফিসফিস করেই বলে, তোরাকে তুমি আপন করে নাও, আমি খুব খুশি হব নির্বাণ। ফট করে পেছন ফিরে তাকায় নির্বাণ। কেউ নেই আশেপাশে। এটা নির্বাণের মনের ভুল। বেদের চেয়ারে বসে দূর আকাশের দিকে তাকিয়ে রইল। যত দ্রুত সম্ভব তোরার কাছ থেকে দূরে সরাতে হবে ভিরানকে। অফিসে নিজের কেবিনে বসে আছে নির্বাণ। ছেলের কথা মনে পড়ছে খুব। অন্য দিনগুলোতে এই সময় ওর কাছেই থাকতো। ফোন হাতে তুলে নেয়। তুহিন শিকদারের কাছ থেকে গতকাল মুক্তা শিকদারের নাম্বার নিয়েছিল। ইতস্তত বোধ হলেও ছেলের সাথে কথা বলার ইচ্ছে দমন করতে ব্যর্থ হয়। কল করেই ফেলে নাম্বারটাই। রিসিভ হয় একটু পরে। নির্বাণ সালাম দিয়েই বলে, আন্টি, ভিরান কি করছে? খেলছে। খেলছে? একটু আগেই খাওয়া শেষ হলো। ভিডিও কল দিচ্ছে, ভিরানের কাছে একটু দিন। আচ্ছা। মুক্তা শিকদার তোরার রুমে আসেন। ফিরান বেডের উপর বসে তোরার সাথে হুড়োহুড়ি করে খেলছে। একজন আরেকজনকে কাতুকুতো দিচ্ছে আর খিলখিল করে হাসছে। মুক্তা শিকদার ফিরানের দিকে ফোন এগিয়ে দিয়েই বলে, ভিরান, তোমার আব্বু কল করেছে, কথা বলো। দাও। ফোন মুখের সামনে ধরে জোরে জোরে শ্বাস নিতে নিতে হাসি মুখেই বলে, বাবা কেমন আছো? নির্বাণ হেসেই বলে, ভালো আছি বাবা, তুমি কেমন আছো? ভালো। এই যে দেখো তোরা, দাও তোরার সাথে কথা বলো। না না, আমি তো তোমার সাথে কথা বলার জন্য কল করেছে। তুমি কথা বলো, তোরার কাছে দিতে হবে না। ফিরান তোরার মুখের সামনে ধরে রাখে ফোন। তোরা
ফ্যাল ফ্যাল করে মায়ের দিকে তাকিয়ে আছে। মুক্তা শিকদার অবাক হয়ে তাকিয়ে আছে ভিরানের দিকে। উনি দুদিন ধরে ভিরানকে যত দেখছেন তত অবাক হচ্ছেন। এই ছেলে যদি বড় মানুষ হতো তাহলে ওর মেয়েকে তুলে নিয়ে চলে যেত। নির্বাণ একবার ফোনের স্ক্রিনে তাকাচ্ছে, আবার এদিক ওদিক তাকাচ্ছে। এই ছেলেকে নিয়ে আর পারা যায় না। তোরা হাত দিয়ে নিজের সামনে ফোন সরিয়ে দেয়। ভিরানের মুখের দিকে ঘুরিয়ে ধরে বলে, তুমি কথা বলো। বলছি তো, এখন তুমি বলো। পাপা তো তোমায় কিং হয়, জিজ্ঞাসা করো তোমায় কিং কেমন আছে। মায়ের সামনে এমন কথা শুনে লজ্জায় কাঁথার নিচে মাথা ঝুঁকিয়ে দেয় তোরা। নির্বাণ শক্ত হয়ে বড় বড় চোখ করে তাকিয়ে আছে ফোনের স্ক্রিনে। মুক্তা শিকদার হা হয়ে গেছেন ফিরানের কথা শুনে। গতকাল থেকে তোরাকে ওর বাপের কুইন বানাচ্ছে, আর আজকে ওর বাপকে তোরার কিং বানিয়ে দিলাম। এই ছেলে যাকে পাবে তাকে বাপের বউ বানিয়ে দেবে দেখা যায়। নির্বাণের ছেলের সাথে কথা বলার সব মিটে গেছে। কল কেটে দিয়ে অফলাইন হয়ে যায়। ফোন রেখে দু হাতে মুখ ঢেকে টেবিলের সাথে ঠ্যাস দিয়ে থাকে। ফিরান ফোন মুক্তা শিকদারের দিকে বাড়িয়ে দিয়েই বলে, কেটে গেছে। মুক্তা শিকদার বলেন, কাটবে না। তোর সাথে কথা তো বললো না। তোরার সাথে কোন কথা বলবে? তোমার সাথে কথা বলার জন্য কল করেছিল তো। নানা ভাই তো কল করে তোমার সাথে কথা বলে, তাহলে পাপা কেন তোর সাথে কথা বলবে না? মুক্তা শিকদার ফিরানের নরম গাল আলতো হাতে টেনে দিয়েই বলেন, তুমি তো দেখছি ভীষণ পাকা আর বুদ্ধিমান ছেলে। নানু ভাই কল করে আমার সাথে কথা বলে সেটা না নোটিস করেছো দেখছি। এত কিছু মনে রাখো কিভাবে? ফিরান মিষ্টি করে হেসে বলে। আমার সবকিছুই মনে থাকে নানু। মুক্তা শিকদার হাসেন। ভিরানকে ওনার ভীষণ ভালো লেগেছে। ভিরানের কথাগুলো শুনতে বেশি ভালো লাগে। একটা 4 বছরের বাচ্চা ছেলে এত কথা বলতে পারে আগে কোনো দিন দেখেননি। শুধু যে কথা বলে তা না, একটা জিনিস একবার দেখলে ভোলে না। আর ব্রেন অনেক ভালো। বড় হলে জীবনে ভালো কিছু অর্জন করতে পারবে, বাবার চেয়েও বড় কিছু করে দেখাবে। অন্য দিনগুলোর মতন আজকেও নির্বাণ গাড়ির ভিতর বসে অফিসের কাজ করছিল। জানালার কাছে ঠক ঠক আওয়াজ হয়। নির্বাণ চোখ তুলে তাকায়। একটা মহিলা দাঁড়িয়ে আছে। জানালার কাচ নামিয়ে বলে, কয়েকদিন ধরে খেয়াল করছি আপনি রোজ সন্ধ্যার পর গাড়ি নিয়ে এখানে এসে বসে থাকেন। কেন বসে থাকেন এখানে? বাড়িঘর নেই নাকি? মহিলা বললেন। বিরক্ত হয় নির্বাণ, তবুও নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে। কাজ আছে তাই বসে থাকি। আপনাকে কি ডিস্টার্ব করেছি আমি? কেমন এখানে বসে থাকেন এই বিরক্ত আপনি? মহিলা বুঝতে পারেন নির্বাণ ওনার কথায় বিরক্ত হচ্ছে। উনি তো সন্দেহের কারণে এখানে এসেছে। কয়েকদিন ধরেই দেখছেন নির্বাণ এখানে গাড়ি পার্ক করে বসে থাকে। কখন চলে যায় একদিনও দেখতে পারেননি। ওই টাইমে ওনার হাজবেন্ড বাড়িতে আসে। হাজবেন্ডকে খাইয়ে ব্যালকনিতে আসতে আসতে নির্বাণ চলে যায়। কোন মতলবে এখানে এসে বসে থাকে এভাবে? আবার কি কি যেন করছে ল্যাপটপে। কোনো জঙ্গি সংগঠনের কোনো সদস্য নয়তো? এইসব সংগঠনের সাথে এখন তাগড়া টপকে যুবকরাও জড়িত থাকে। ওপর থেকে দেখে ভদ্র ঘরের সন্তান মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে শয়তানের কারখানা। মহিলা সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আবার বলেন, এখানে আপনার কি কাজ? আমি এখানে ইন্টারভিউ দিতে আসিনি। আমাকে বিরক্ত না করলে আমি খুশি হব। আমাকে কাজ করতে দিন প্লিজ। আপনি আসুন। মহিলা যায় না চড়াও গলায় বলেন, আশেপাশে আরও অনেক জায়গা আছে, সেখানে গিয়ে বসে থাকুন। এই ভবনের সামনে থেকে সরুন। আশ্চর্য, আপনি এমন কেন করছেন? কথা বলার মাঝেই মহিলার হাজবেন্ড চলে আসে। ওয়াইফকে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে দেখে বাইক থেকে নেমে এগিয়ে আসতে আসতে নাম ধরেই ডাকেন। মহিলা এগিয়ে গিয়ে সবকিছু বলেন ওনার হাজবেন্ডকে। মহিলার হাজবেন্ড সব শুনে উল্টো ওনার উপরেই রেগে যান। ঝাড়ি দিয়ে বউকে ভেতরে যেতে বলে চলে যান। তুমি জানো উনি কে? আমাকে তো একবার বলতে পারতে ওনার বিষয়ে। তোমারই আগ বাড়িয়ে ঝামেলা বাঁধানোর স্বভাব যাবে না, তাই না? কে উনি? ভেতরে চলো বলছি। মাথায় বুদ্ধি শুদ্ধি তো হয়নি কিচ্ছুই। সব সময় বোঝে এক লাইন বেশি। আর কাকা কাকে বলছো এরকম উল্টাপাল্টা কথা? মহিলা গাল ফুলিয়ে ভেতরের দিকে এগিয়ে যান। নির্বাণ জানালার কাজ তুলে দিয়ে কাজে মনোযোগী হয়ে গেছে আবার। আগামীকাল বিকেল 3টায় অস্ট্রেলিয়ার ফ্লাইট ওর আর ভিরানের।
আজকে এই তোরার সাথে ভিরানের শেষ সময় অতিবাহিত হচ্ছে। ভিরান বাদে বাকি সবাই জানে ওরা দুজন আগামীকাল অস্ট্রেলিয়া যাবে। ভিরানকে আগামীকাল জানানো হবে। সকাল থেকেই তুরা তুরা করে গলা শুকিয়ে ফেলেছে ভিরান। নির্বাণ এটা সেটা বলে কোনো রকম শান্ত করে রাখছে। একবার তুরার সাথে ফোনে কথা বলিয়ে দিয়েছে। মেরি চৌধুরী আর নওশাদ চৌধুরী ছেলেকে বোঝানোর ব্যর্থ চেষ্টা করছেন গত কয়েকদিন ধরে, কিন্তু নির্বাণ নিজের কথায় স্থির আছে এখনো। একবার যখন বলেছে অস্ট্রেলিয়া যাবে মানে যাবেই, ভিরানের মাথা থেকে তুরার ভূত নামাবেই। ছেলেকে রেডি করিয়ে নিজেও রেডি হয়ে নাই, প্যাকিং করে রেখেছে সকালেই। বাবা মা আর ছেলেকে নিয়ে গাড়িতে উঠে বসে। ড্রাইভার গাড়ি নিয়ে ছুটে চলে এয়ারপোর্টের দিকে। গাড়ি উল্টো রাস্তা যেতে দেখে চেঁচিয়ে ওঠে ভিরান। এটা তুরার বাড়ির রাস্তা না, তুরার বাড়ির রাস্তা ওইদিকে। নির্বাণ ছেলেকে শান্ত করার চেষ্টা করেই বলে, তোরা ওদিকে ঘুরতে গেছে, আগে ওকে নিয়ে আসে। সত্যি গেছে? হ্যাঁ। ওকে নিয়ে সারাদিন ঘুরবো? খুব মজা হবে। নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরী ছেলের মুখের দিকে তাকিয়ে থাকেন। কি সুন্দর করে মিথ্যা কথাটা বলছে বাচ্চাটাকে। তোরার কাছ থেকে দূরে গেলেই কি তোরাকে ভুলে যাবে? নির্বাণ যা চাইছে তা কি হবে? ছেলেকে উল্টাপাল্টা বুঝে এয়ারপোর্টের ভেতর প্রবেশ করে নির্বাণ। ইমিগ্রেশনের জন্য যখন এগিয়ে যায় তখন ভিরান যেন বুঝতে পেরে যায় বাবার মতলব। বাবার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেই বলে, তুমি মিথ্যে বলছো, ভিতরে তোরা নেই। ছাড়ো আমাকে, আমি তোরার কাছে যাব। আশেপাশে সবাই ভিরানের চিৎকার শুনে ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। ভিরান এক প্রকার লাফালাফি শুরু করেছে বাবার হাত থেকে ছাড়া পাওয়ার জন্য। নির্বাণ কোনোভাবেই ভিরানকে শান্ত করতে পারে না। হঠাৎই হাত ফসকে ছুটে যায় ভিরান। ছাড়া পেতেই সবাইকে ঠেলে ঠুলে দৌড় শুরু করে বাইরের দিকে। নির্বাণ সুটকেস ফেলে ছেলের পেছনে ছুটে যায়। এতক্ষণে এসে কি সব প্ল্যান ভেস্তে যাবে নাকি? এয়ারপোর্টের অধিকাংশ মানুষ তাকিয়ে দেখছে বাবা ছেলেকে। দৌড়ে সে ছেলেকে ধরে কোলে তুলে নেয় নির্বাণ। ভিরান হাত পা ছোড়াছুড়ি করে কাঁদতে কাঁদতেই বলে, ছাড়ো আমাকে, মিথ্যে বলছো তুমি। তোমার সাথে যাব না আমি। আমার কথা শোনো বাবা, আমরা অস্ট্রেলিয়া যাব তোমার মনের কাছে। আমি যাব না। তোরার জন্য গিফট কিনে নিয়ে আসবো ওখান থেকে। গিফট পেয়ে তোর অনেক খুশি হবে। একদমই ডাহা মিথ্যা কথাগুলো বলে দম নেয় নির্বাণ। এই কথা শুনে ভিরানের কান্না বন্ধ হয়ে যায়। লাফালাফি বন্ধ করে শান্ত হয়ে চোখের পানি মুছতে মুছতেই বলে, তোরার জন্য গিফট আনতে যাবে? হ্যাঁ, আগে বলনি কেন? ভেবেছিলাম তোমাকে আর তোরাকে সারপ্রাইজ দিব, তাই। ভিরান খুশি হয়ে বলে, তাহলে তোরার জন্য একটা ট্যাব কিনে নিয়ে আসবো। ট্যাপ কেন? তোরা ট্যাব নেই, বড় বড় চকলেটও নিয়ে আসবো, কিন্তু তোরা চকলেট অনেক পছন্দ করে। ওর জন্য কুইনের ড্রেসও নিয়ে আসবো, সুন্দর সুন্দর। সব কিছু নিয়ে আসবো। এখন চলো, দেরি হয়ে যাচ্ছে। ওকে, চলো তাহলে। নির্বাণ স্বস্তির নিঃশ্বাস নেয়। যাক, অবশেষে শান্ত হয়েছে। একবার শুধু অস্ট্রেলিয়ায় পৌঁছতে পারলেই হয়। তারপর তোরার ভূত মাথা থেকে কিভাবে বের করতে হবে খুব ভালো করে জানা আছে। তোরা উদাস মনে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আজকে থেকে ফিরান আর আসবে না। ফিরানের জন্য মনটা ভীষণ ছটফট করছে। ভীষণ মায়া জন্মে গেছে ছেলেটার জন্য। দুপুরে খেতে বসে গলা দিয়ে খাবার নামছিল না। গত দিনগুলোতে ফিরান আর তোরা একসাথে খেতে বসতো। তোরা অনুভব করে ওর চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। ভাইয়া দূরে যাওয়ার পর ভাইয়ার জন্য অনেক কান্না করেছিল তোরা। অনেকগুলো দিন কেঁদেছিল ভাইয়ার জন্য। তারপর আস্তে আস্তে ভাইয়াকে ছেড়ে থাকার অভ্যাস হয়ে গেছে। কয়েকদিন পর ফিরানের জন্য এত কষ্ট হবে না। আস্তে আস্তে হয়তো ফিরানের মায়াও কাটিয়ে উঠবে। ব্যালকনি থেকে রুমে ফিরে রুম অন্ধকার করে বেডে উঠে শুয়ে পড়ে কোলবালিশ জড়িয়ে ধরে। এই সময়টাই ফিরানকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকতো। আজকে একা একা ঘুম আসছে না। সময় নিজ গতিতে ছুটে চলে। পেরিয়ে গেছে দুদিন। এই 3 দিনে ভিরানের সাথে ফোনেও কথা হয়নি তোরার। বাবার কাছ থেকে শুনেছে ভিরান নাকি অস্ট্রেলিয়ায় হাসি খুশি ভাবেই আছে। ফুপি আর তার পরিবারের সাথে ভালো সময় পার করছে। তোরা টিভিতে হানি বানি কার্টুন প্লে করে সোফায় বসে। হানি বানি, টম অ্যান্ড জেরি, মোটু পাতলু, গোপাল ভাঁড়, এই 4টা কার্টুন তোরার অনেক পছন্দের। রোজ এই কার্টুনগুলো দেখে আর দম ফাটা হাসিতে ফেটে পড়ে। মুক্তা শিকদার বকাবকি রাগারাগি করেও মেয়েকে এই কার্টুন দেখা থেকে দূরে সরাতে পারে না।
জোর করে দেখবে আর হা হা করে হাসবে। মাঝে মধ্যে তো হাসতে হাসতে সোফা থেকে নিচে পড়ে যায়। মুক্তা শিকদার এসে বসেন মেয়ের পাশে, কার্টুন দেখছে আর মুচকে মুচকে হাসছে তোরা। তোরার হানিকে বেশ পছন্দ। তোরা আর হানি দুজনেই একরকম, দুজনের একজনের মাথায়ও ব্রেইন নেই। যদিও তোরা হানির মতো উল্টাপাল্টা কাজ করে না, কিন্তু মুক্তা শিকদার সবসময় তোরাকে হানির থেকেও বেশি গাধা আর অকাজের মনে করেন। হানি কাজ পারুক আর না পারুক তবুও তো করে, তোরা তো তাও করে না। মুক্তা শিকদার কিছু সময় টিভির দিকে তাকিয়ে থাকেন, তারপর মেয়ের দিকে তাকিয়ে বলেন, বাচ্চা ছেলেটা কদিনের মধ্যে কেমন মায়া ধরিয়ে দিয়েছে। 3 দিন ধরে আসে না, কেমন যেন মনটা ছটফট করছে, ভালো লাগে না কিছুই। তোরা ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকায়, মলিন মুখেই বলে, তুমিও বিরানকে মিস করো? করব না। অন্যের ছেলেকে নিয়ে এত ভাবতে হবে না, ভুলে যাও। ভাইয়া তো আসছে কিছুদিন পর, আসার সাথে সাথে মেয়ে খুঁজে বিয়ে করিয়ে দেবে। তারপর ভাইয়ার ছেলে মেয়ে হলে তাদেরকে নিয়ে থাকবে। মেয়ের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইলেন মুক্তা শিকদার। বিষয় নিয়েই বললেন, তুই এত কথা কবে শিখলি? এত বুদ্ধি কিভাবে হলো তোর মাথায়? মাকে অত অবাক হতে দেখে তোরা নিজেও অবাক হয়ে বলেন, কথা বলার সাথে বুদ্ধি হওয়ার কি সম্পর্ক? তোর মাথায় তো এত বুদ্ধি ছিল না, শিখে দেওয়ার পরেও তো ঠিকভাবে বলতে পারতিস না। তোর থেকে তো ভিরানের বেশি গুছিয়ে সুন্দর করে কথা বলে। এখন দেখছি তুই বড়দের মতো করে কথা বলছিস। ভিরানের সাথে থাকতে থাকতে ভিরানের বাতাস লেগেছে না দেখছি। তোরা কিছু না বলে টিভির দিকে তাকায়। হানি পপ পপাতের গলা চেপে গলা ব্যথা ঠিক করার চেষ্টা করছে। পা টিপলে পা ব্যথা ঠিক হয়, তাহলে গলা টিপলে গলা ব্যথা কেন ঠিক হবে না? নির্বাণের ছেলে নির্বাণ, ছোট বোন বিভা আর বিভার মেয়ে নিদ্রাকে নিয়ে সারাদিন শিশু পার্ক, চিড়িয়াখানা সহ এদিক ওদিক নিয়ে ঘুরে বেড়ায়। সারাদিন ঘোরাঘুরি শেষে সন্ধ্যা হতে হতেই ক্লান্ত হয়ে একাই ঘুমিয়ে যায়। ঘুম থেকে উঠে পরের দিন সকালে নির্বাণ আবার নতুন পার্কে চিড়িয়াখানায় নিয়ে যাওয়ার লোভ দেখিয়ে শান্ত করে রাখে। তুরার কথা খুব একটা বলে না ফিরাদ। নির্বাণ তো মহা খুশি, ওর প্ল্যান সাকসেস হচ্ছে। ও কোনো প্ল্যান করবে আর সেটা সাকসেস হবে না, এটা অসম্ভব। সকালে বাড়ি থেকে নাস্তা সেরে তিনজনকে নিয়ে বের হয় নির্বাণ। সারাদিন ঘোরাঘুরি করে রাতে বাড়ি ফিরবে ভিরান। বাংলাদেশে নেই আজ 11 দিন। ভিরানের মায়া কিছুটা কাটে উঠছে। মায়া এখন আগের মতো অত খারাপ লাগে না, কষ্ট হয় না, কিন্তু মনে পড়ে রোজ। সন্ধ্যার পর সোফায় চিৎপটাং হয়ে শুয়ে চিপস খাচ্ছে আর টিভি দেখছে। দিনে 2-3 প্যাকেট চিপস খেতে না পারলে ওর ভালো লাগে না। বড় হয়ে গেলেও বাচ্চাদের মতো স্বভাব এখনো আছে। কলিং বেল বেজে ওঠে। মুক্তা শিকদার তোরাকে ডেকে ডোর খুলে দিতে বলেন। তোরা না উঠে বাবার দিকে তাকায়। তুহিন শিকদার পেপারে চোখ দাবিয়ে রেখেছিলেন। মেয়ে উঠছে না বুঝতে পেরে পেপার মুখের সামনে থেকে সরিয়ে মেয়ের দিকেই তাকান। তোরা মুখে চিপস পুড়তে পুড়তে হেসেই বলে, আম্মু তুমি দেখো। অলস একটা। দাঁত বের করে হাসি দেয় তোরা। তুহিন শিকদার পেপারে রেখে দ্রুত পায়ে উঠে ডোরের দিকে এগিয়ে যান। লাগাতার কলিং বেল বেজেই চলেছে। ডোর খুলে অবাক হয়ে তাকিয়ে থাকেন তুহিন শিকদার। মেরি চৌধুরী এতক্ষণ এভাবে কলিং বেল চাপছিলেন। অবাক করা ব্যাপার। ওনার পাশে শুকনো ক্লান্ত মলিন চোখ মুখে মুমূর্ষ ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে নির্বাণ। ভিরানের এক হাতে ক্যানোলা লাগানো, নাকেও নাসোগ্রাস্টিক টিউব লাগানো রয়েছে। ভিরানের অবস্থা দেখে আটকে উঠে তুহিন শিকদার। কি হয়েছে ভিরানের? নড়াচড়া করছে না একটু, কেমন নিস্তেজ ফ্যাকাশে চেহারা। এখন তো ওদের দুজনের অস্ট্রেলিয়া থাকার কথা, এখানে কি করছে? আতঙ্কিত হয়ে নির্বাণের দিকে তাকিয়েই বলেন, স্যার ভ্রানকে কি হয়েছে? নির্বাণ মলিন স্বরেই বলে, তোরা কোথায়? ভেতরে। তুহিন শিকদারকে পাশ কাটিয়ে ভেতরের দিকে পা বাড়ায় নির্বাণ। ওর সাথে সাথে আগায় মেরি চৌধুরী। দ্রুত পায়ে এদিকে আসছে নওশাদ চৌধুরী। নির্বাণ সোফায় চিৎপটাং হয়ে শুয়ে থাকা তুরার দিকে তাকিয়ে থাকে একটু সময়। বাচ্চা একটা মেয়ে, কেমন এলোমেলো হয়ে শুয়ে আছে। খোলা চুলগুলো সোফার নিচে ঝুলে আছে এলোমেলো হয়ে। নির্বাণ ডাকে, তোরা?
তোরা দ্রুত গতিতে শোয়া থেকে উঠে বসে তাকায় নির্বাণের দিকে। নির্বাণ আবার ডাকে অসহায় স্বরে। তোরা তোরা দ্রুত গতিতে শোয়া থেকে উঠে বসে তাকায় নির্বাণের দিকে। নির্বাণ আবার ডেকে অসহায় স্বরেই বলে। তোরা সোফা ছেড়ে উঠে দাঁড়ায় ভিরানের দিকে তাকিয়ে এগিয়ে আসে দ্রুত। নির্বাণের সামনে দাঁড়িয়ে ভিরানকে ভালোভাবে দেখে, চোখ মুখ তুলে নির্বাণের মুখের দিকেই তাকায়। নির্বাণের চোখ দুটো লাল টকটকে হয়ে আছে। তোরা উদ্বিগ্ন হয়ে বলে। কি হয়েছে বিরানের? ওকে এমন কেন দেখাচ্ছে? আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও তোরা। নির্বাণের অসহায় কলার স্বর শুনে তোরার ভেতর পর্যন্ত নড়ে ওঠে। তুহিন শিকদার সহ বাকি তিনজন ওদের দুজনের পাশে এসে দাঁড়িয়েছে। মুক্তা শিকদার অবাক হয়ে বাপ ছেলেকে দেখছেন। নির্বাণকে এমন দেখাচ্ছে কেন? বিরানের কি হয়েছে? তোরা আবারও বলে। কি হয়েছে বিরানের? তোমার কাছে আসার জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। খেতে খেতে অসুস্থ হয়ে গেছে। দেখো কেমন হয়ে গেছে। গত কয়েকদিন ধরে খুব একটা নড়চড়া করছে না, কথা বলে না, আমার দিকে তাকায় না, ফ্যাল ফ্যাল করে উপরের দিকে তাকিয়ে থাকে আর তোমাকে ডাকি বিড় করে। ওকে ছাড়া আমি থাকতে পারবো না তোরা। ঢোকিলে থেমে থেমে কথাগুলো বলে নির্বাণ। নিস্তেজ বিরানকে দেখে তোরার দু চোখ বেয়ে পানি ঘুরিয়ে পড়ছে। নির্বাণের কষ্টে ওরও কষ্ট হচ্ছে। চোখের সামনে বা টিভির পর্দায় যে কারো কষ্ট দেখলে তোরার কষ্ট হয়, কান্না আসে। নির্বাণ কোমল স্বরে ছেলেকে ডাকে। পাপা, আমরা তোরার কাছে চলে এসেছি। চোখ হলো, দেখো তোরা তোমার সামনে দাঁড়িয়ে আছে। তোরা তুমি ডাকো ভিরানকে। তোরা বিরানকে ছুঁয়ে ডাকে। বিরান, ঘুমিয়ে পড়েছো? এই যে আমি তোমার সামনে। বিরান তাকায় না, সত্যি সত্যি ঘুমিয়ে আছে বোধহয় এখন। এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময়ও তো জেগেছিল, তাকিয়েছিল ফ্যাল ফ্যাল করে, দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছিল। বিরানকে তোরার কোলে তুলে দেয় নির্বাণ। ওকে নিয়ে বেড়ে শুয়ে দাও, ওর পাশ থেকে সরো না, ঘুম ভাঙার পর তোমাকে খুঁজবে। মাথা নাড়িয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায় তোরা। নির্বাণ তোরাকে পেছন থেকে দেখতে থাকে। তোরা চোখের আড়ালে চলে যেতে তুহিন শিকদারের দিকে তাকায় নির্বাণ। তুহিন শিকদার আর মুক্তা শিকদার ওদের দিকেই তাকিয়ে আছে। দুজনের চোখ মুখ কেমন যেন হয়ে গেছে। ফিরানের এই অবস্থা দেখেই বোধ হয় এমন হয়ে গেছে চেহারা। তুহিন শিকদার পুনরায় একই প্রশ্ন করেন। স্যার, ভিরানের কি হয়েছে? নির্বাণ দু কদম এগিয়ে তুহিন শিকদারের মুখোমুখি হয়ে দাঁড়ায়, ভাঙা স্বরেই বলে। আমি ভেবেছিলাম তোর কাছ থেকে ভিরানকে দূরে সরিয়ে নিলে ভিরান তোরাকে ভুলে যাবে, কিন্তু আমি ভুলছিলাম। ভিরান তোরাকে ভুলতে পারেনি, আর কোনোদিন পারবেও না। নির্বাণ লম্বা লম্বা শ্বাস টেনে নেয়। দম বন্ধ হয়ে আসছে ছেলের অবস্থা দেখে। ওর শরীর এখনো আর চলছে না, কথা বলতে গেলেও হাঁপিয়ে উঠছে। দু হাতে তুহিন শিকদারের হাত মুঠো করে ধরে, মাথা নিচু করেই বলে। আমি জানি আমি আপনার কাছে ভুল এবং অন্যায় আবদার করব। আমি এটাও জানি আমি তোরার উপযুক্ত না, তোরার যোগ্যও না আমি। তোরা আমার যে বেটার লাইফ পার্টনার ডিজার্ভ করে। তবু আমি আজকে আপনার কাছে তোরাকে চাইছি সারা জীবনের জন্য। আমি তোরাকে আঁকলে রাখবো, ভালো রাখবো, নিজের সর্বোচ্চ চেষ্টা করবো সবসময় ওকে ভালো রাখার। আপনাদের মেয়েকে দিয়ে দিন আমাকে। আমি ওকে চুল পরিমাণ কষ্ট পেতে দেব না, আল্লাহর কসম করে বলছে। আমি ওর চুল পরিমাণ অযত্ন করব না। নির্বাণের কথা শুনে পাথরের মূর্তির মতো হয়ে গেছেন তুহিন শিকদার। ওনার মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না। মুক্তা শিকদার নিজেও কিছু বলতে পারছেন না, থমথমে চেহারায় তাকিয়েছেন দুজনের দিকে। নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরী অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে আছেন। নির্বাণ এমন কিছু বলবে কল্পনাও করেনি। এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর নাতির অবস্থা দেখে ওনারা দুজন পাগল হয়ে গিয়েছিলেন। মেরি চৌধুরী তো অর্ধেক রাস্তা কাঁদতে কাঁদতে এসেছেন। ওনারা ভিরানের অবস্থা সম্পর্কে অবগত ছিলেন না। নির্বাণ অস্ট্রেলিয়ায় থাকতেই বাবাকে কল করে বলেছিল ওরা ফিরছে, উনি যেন ওদের রিসিভ করতে এয়ারপোর্টের সময় মতো পৌঁছে যায়। ফেরার পথে নির্বাণ একটা কথাও বলেনি বাবা মায়ের সাথে। ছেলেকে বুকে আগলে রেখে ঝিম ধরে বসেছিল। বাড়িতে না গিয়ে গাড়ি এখানে নিয়ে আসতে বলেছিল, আর এখানে সেই এমন প্রস্তাব রেখেছে তুহিন শিকদারের কাছে। নির্বাণের চোখ বেয়ে নীরবে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। ফের অসহায় গলায় বলে। আঙ্কেল কিছু বলেন, আপনারা আমাকে ভরসা করতে পারেন, আমি তোরাকে ভালো রাখবো। তুহিন শিকদার স্ত্রী দিকে তাকান। উনি কিছু বলতে পারছেন না। উনি বারবার সহজ সরল মনের মানুষ।
নির্বাণের অবস্থা দেখে আর কথাগুলো শুনে উনি আর কিছু বলতে পারছেন না। মুক্তা শিকদার বলেন, স্যার আপনাদের সাথে আমাদের যায় না, আপনারা এত বড় ঘরের মানুষ আর আমরা মধ্যবিত্ত ঘরে। নির্বাণ মুক্তা শিকদারের দিকে তাকিয়েই বলে, আমি এখানে অফিসের বস হয়ে আসিনি। আমি এখানে আপনাদের কাছে একজন সাধারণ মানুষ হয়ে এসেছি। আপনারা আমাকে ফেরাবেন না প্লিজ। আপনি যা বলছেন এটা কিভাবে সম্ভব? আপনারা চাইলেই সম্ভব। আমি বুঝতে পারছি আমি স্বার্থপরের মতো কথা বলছি, কিন্তু আমি নিরুপায়। তুহিন শিকদার একটু ভেবেই বলেন, মানুষ চাইলে সবই সম্ভব। জীবন দেওয়া ছাড়া এমন কোনো কাজ বোধহয় নেই যা মানুষ পারে না। আমরা যেহেতু মানুষের মধ্যে বসবাস করি, তাই আমাদের সেভাবেই চলতে ফিরতে হয়। এখানে আমরা তোরাকে যদি আপনার সাথে বিয়ে দেই, তখন আশেপাশে সবাই কানাকানি করে নানান রকম কথা ছাড়বে। টাকা পয়সা আর ধনী ফ্যামিলি দেখে এক বাচ্চার বাবা কাছে 18 বছরের মেয়েকে বিয়ে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পার্টে। টাটা।